তাহলে দেখো, এই যে আমরা এখানটায় টেনশন ফোর্স বের করতে চাই, আমি যেটা বলছিলাম যে এর উপরের দিকে যত এই সুতার যে টেনশন ফোর্সটা থাকবে, নিচের দিকেও সুতার টেনশন ফোর্সটা সেম হবে, এবং উপরের দিকে যে এক্সিলারেশন নিয়ে উঠবে নিচের দিকেও সে সেই এক্সিলারেশন নিয়েই নামবে। দ্যাট ইজ টেনশন ফোর্সের জন্য যে এক্সিলারেশন সেটা সেম হবে। আর টেনশন ফোর্সের এই এক্সিলারেশনটা আমরা বের করব নেট ফোর্স থেকে। নেট ফোর্স মানে কি, এই দুইটা ফোর্সের সাম। তো যেহেতু এই একটা ফোর্সের ডিরেকশন পজিটিভ আর একটা ফোর্সের ডিরেকশন নেগেটিভ, কারণ একটা ডাউনওয়ার্ড কাজ করছে একটা আপওয়ার্ড কাজ করছে, সেক্ষেত্রে আমার নেট ফোর্স হচ্ছে m2g মাইনাস m1g। আবার নেট ফোর্স ইকুয়ালস এম এ বলতে পারি। তাহলে এখান থেকে আমি এক্সিলারেশন বের করে ফেলতে পারবো। তাহলে এক্সিলারেশন এ হচ্ছে নেট ফোর্স এফ এন ডিভাইডেড বাই এম। তাহলে এই এম এর পরিচয় কি? ম্যাস অফ দ্য টু বডি। এখানে কিন্তু একটা বডি না, এখানে কিন্তু আমার দুইটা বডি আছে। দিস ইজ m1, দ্যাট ওয়ান ইজ m2। তাহলে এই এম এর ভ্যালু হবে m1 প্লাস m2। তাহলে এখানটায় নেট ফোর্স থেকে যে এক্সিলারেশনটা আসবে সেটা হবে কি, উপরে নেট ফোর্স m2g মাইনাস m1g, সো g কমন নিলে m2 মাইনাস m1 থাকবে, আর নিচে m মানে টোটাল ম্যাস, দ্যাট ইজ m1 প্লাস m2। তাহলে এই যে এক্সিলারেশনটা দেখছি এটা আমার আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড দুইটা টেনশন ফোর্সের জন্যই এক্সিলারেশন। এখন আমি যে কোনো একটার জন্য টেনশন ফোর্স বের করে ফেললেই হলো। তাহলে এখানটায় আমার টেনশন ফোর্স হচ্ছে m1 a1। তাহলে a1 এর ভ্যালু কি হবে? এই এটা হবে। তাহলে এখানে টেনশন ফোর্স হচ্ছে m1 ইন্টু এই এ ওয়ানের ভ্যালু হচ্ছে আমার কি, জি ইন্টু এম টু মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এই যে তারের উপর টেনশন ফোর্স যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করছি, সেটার ভ্যালু হবে এটা। আশা করি বুঝতে পারছো। এটা আরও দুই একবার দেখো, এটা খুবই সহজ জিনিস। মাঝে মাঝে এই ধরনের টেনশন ফোর্স বের করতে দেয়, তখন যাতে ভুল না হয় এ কারণে এটা দিলাম। এছাড়া আমাদের যে ধরনের প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম তোমরা সবাই জানো। ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম তোমরা কলিশনের ম্যাথস পড়েছো ক্লাস 9-10-এ, ওগুলোও আছে এখানে, কিন্তু আসে না, পরীক্ষায় আসে না। তারপরে তোমরা ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক কলিশন পড়েছো, ওই টাইপেরও ম্যাথস আছে। খুবই রেয়ার দেখা যায় যে দুই একটা আসে, সাধারণত ইনইলাস্টিকটাই আসে, ওই দুইটা কলাইড হয়ে সেম বডি হয়ে গেল, ঠিক আছে। সো এই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। তারপর বুলেট গানের ম্যাথস তোমরা করেছো, ওটাও এখানে আছে, বাট এগুলো আসার কোনো ফ্রিকোয়েন্সি নেই। আমরা প্রথমে যেগুলো করেছি সেগুলোই আসে। তাহলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা লিনিয়ারটা তো আমরা জানি যে মোমেন্টাম বিফোর কলিশন অ্যান্ড মোমেন্টাম আফটার কলিশন ইকুয়াল হয় ল অফ কনজারভেশন অফ মোমেন্টামে, তাই না? তাহলে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম মানে কি বলি আমরা? মোমেন্টাম before collision is equal momentum after collision। তাহলে বিফোর অ্যান্ড আফটার কলিশন মোমেন্টাম সেম। সো কোনো দুইটা বডি যদি থাকে, ধরো যে এটা ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট। সো ফার্স্ট অবজেক্টের ইনিশিয়াল ভ্যালোসিটি, ধরো যে ফার্স্ট অবজেক্টের ইনিশিয়াল, ধরো যে ম্যাস m1 ওর ম্যাস m2, এর ইনিশিয়াল ভ্যালোসিটি u1 ওর ইনিশিয়াল ভ্যালোসিটি u2, এর ফাইনাল ভ্যালোসিটি v1 ওর ফাইনাল ভ্যালোসিটি যদি v2 হয়, তাহলে এর টোটাল ইনিশিয়াল মোমেন্টাম ওর মোমেন্টাম বিফোর কলিশন হবে কি, m1 u1। দুইটা অবজেক্ট যদি কলাইড করে তাহলে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম হবে m1 u1 প্লাস m2 u2। দ্যাট ইজ আমরা এটা পড়ে এসেছি ক্লাস 9-10 m1 u1 প্লাস m2 u2। আর টোটাল ফাইনাল মোমেন্টাম হবে কি m1 v1 প্লাস m2 v2। সো এটাও আমরা পড়ে এসেছি। সো m1 u1 প্লাস m2 u2, m1 v1 প্লাস m2 v2। সো এটা একটু মনে করাই দিলাম। সো এই মনে রাখবা, এই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইন ইলাস্টিক কলিশন and ইলাস্টিক কলিশন দুটার জন্যই
এই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ফলোড হয়, হ্যাঁ, দুটাই ফলো করে। ইলাস্টিক কলিশনও ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ফলো করে। তো ইনইলাস্টিক কলিশন কাকে বলবো? যদি কাইনেটিক এনার্জি কি থাকে, কনজার্ভড না থাকে, দ্যাট ইজ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড ফাইনাল কাইনেটিক এনার্জি যদি কনজার্ভ না থাকে, তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি হবে? m1u1 স্কোয়ার, সো হাফ mv স্কোয়ার। এই ফর্মুলা নিশ্চয়ই তোমরা শুনেছো, হাফ mv স্কোয়ার। তাহলে এইখান থেকেই এটা হাফ mv স্কোয়ার করে দিলাম, এটাকেও হাফ mv স্কোয়ার করে দিলাম, m2 জাস্ট এই ভ্যালোসিটিগুলোর উপর স্কোয়ার দিচ্ছি আর সামনে হাফ দিচ্ছি, m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। সো এটা যদি কনজার্ভ না থাকে তাহলে এটা ইনইলাস্টিক কলিশন। আর ইন কেস অফ ইলাস্টিক কলিশন আমরা এই কাইনেটিক এনার্জিটাকে কনজার্ভ পাবো, দ্যাট ইজ টোটাল ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অ্যান্ড টোটাল ফাইনাল কাইনেটিক এনার্জি দুটাই সিমিলার হয় বা কনজার্ভ থাকে, বা এভাবে বলতে পারো কাইনেটিক এনার্জি বিফোর কলিশন is not equals kinetic energy after collision. So in elastic collision এর সময় এটা আমরা দেখতে পাবো। In case of elastic collision আমরা বলতে পারবো kinetic energy before and after collision remains same. So kinetic energy before collision m half m2 u2 square should be equals to kinetic energy after collision half m1 v1 square plus half m2 v2 স্কোয়ার। সো এই ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক কলিশনের ভিতরে ডিফারেন্সও এটা একটু জেনে রাখা ভালো, ঠিক আছে। আর এই বুলেট গানের ম্যাচ আসতে পারে, ঠিক আছে, এগুলো আসে না, সো এগুলো নিয়ে মাথা খারাপ করো না, যেগুলো করেছি সেগুলোই আসবে। তো এখানটায় আরেকটা জিনিস আসার মতো যেটা, সেটা একটু বলি আমি। সো এগুলো তো যেগুলো বললাম সেগুলো না আসার মতো, কিন্তু জেনে রাখা ভালো। আসার মতো হচ্ছে কি, কনজারভেশন অফ angular conservation principle of angular momentum। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামও এই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ফলো করে। তো সেক্ষেত্রে যদি টোটাল ইনিশিয়াল মোমেন্টাম L1 হয়, দ্যাট ইজ এটা হচ্ছে যদি ইনিশিয়াল মোমেন্টাম হয়, ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর L2 যদি ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, দুইটাই অ্যাঙ্গুলার, উপরেরটাও অ্যাঙ্গুলার নিচেরটাও অ্যাঙ্গুলার, যদি এই দুইটা ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন প্রিন্সিপাল অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা লিখতে পারবো L1 ইজ ইকুয়ালস L2। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা অনেক কিছুই জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে। তো সেক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কোনো ভাবে আমরা বের করতে পারি। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ইন্টু আর, সো লিনিয়ার মোমেন্টাম হচ্ছে mv, সো এটা গেল আর। আবার আমরা জানি v ইকুয়ালস ওমেগা আর, সো v এর জায়গায় ওমেগা আর যদি লিখি তাহলে এম ওমেগা আর স্কোয়ার আসে। আবার এটাকে একটু অ্যারেঞ্জ করে লিখলে এম আর স্কোয়ার ওমেগা আসে। আবার আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া কি বলে? মোমেন্ট অফ ইনারশিয়া এটা হচ্ছে I ইকুয়ালস এম আর স্কোয়ার। সো এই এম আর স্কোয়ার জায়গায় যদি আই বসাই তাহলে এল হচ্ছে আই ওমেগা, এল হচ্ছে কি আই ওমেগা। আর অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি যদি আমাদেরকে বলে, সেটারও ফর্মুলা আমরা জানি, অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি। সো এটার ফর্মুলা তোমরা এটা দিয়ে ম্যাথস অলরেডি করেছো। সো অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি, সো ইকে ইকুয়ালস হাফ আই ওমেগা স্কোয়ার। সো এটা দিয়ে আমরা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি মাপি। সো এমভি স্কোয়ারের সাথে এটা একটু অ্যানালোগাস। দেখো এমনিতে আমরা ন্যাচারালি লিনিয়ার ভ্যালোসিটি দিয়ে যখন কাইনেটিক এনার্জি বের করি সেটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার। সো এই ম্যাথসের অ্যানালগ হচ্ছে এখানটায় মোমেন্ট অফ ইনারশিয়া, কারণ মোমেন্ট অফ ইনারশিয়া দেখো ম্যাথস দিয়েই
এটা কি হয়েছে, ফর্মড হয়েছে। আর এখানটায় লিনিয়ার ভ্যালোসিটি ছিল, এখানে জাস্ট অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, আর কোনো চেঞ্জ নেই। তাহলে অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ওমেগা স্কোয়ার, এটা মনে রাখতে হবে, এটা বারবার। তো সাধারণত এই প্রিন্সিপাল কনজারভেশন অফ মোমেন্টামে এই কাইনেটিক এনার্জি বের করতে দেয়, কারণ এটা এই মোমেন্টাম রিলেটেড একটা টার্ম, কারণ এই মোমেন্টাম বের করছো, ঠিক আছে। সো এই আই ওমেগা আর আই ওমেগা স্কোয়ার, সো কাছাকাছি দেখে দেখা যায় যে যেখানটায় প্রিন্সিপাল কনজারভেশন অফ মোমেন্টামের ম্যাচ আছে সেখানটায় আবার ওই অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জিও বের করে ফেলতে দিছে। সো আমি ধরলাম যে ইনিশিয়াল মোমেন্টাম যদি L1 হয় অ্যান্ড ফাইনাল মোমেন্টাম যদি L2 হয়, সো অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল কনজারভেশন অফ মোমেন্টাম L1 ইকুয়ালস L2 হবে। এখন L1 তাহলে কি I1 ওমেগা 1 হবে, আর L2 হবে কি I2 ওমেগা 2, ঠিক আছে। তাহলে এখানটায় আই অ্যান্ড ওমেগার ভিতরে আমরা একটা কি রেশিও বের করতে পারবো। সো সেই রেশিওটা কি, এই ওমেগা 1 বাই ওমেগা 2 equals I2 by I1. So this one is the relation between angular velocity and moment of inertia. তাহলে এই অ্যাঙ্গুলার ভ্যালোসিটি অ্যান্ড মোমেন্ট অফ ইনার্শিয়ার এই রিলেশনশিপটা আমরা ফর্মুলা হিসাবে ডিফারেন্ট ম্যাথসে আমরা ইউজ করতে পারবো। এছাড়াও আর একটা জিনিস আমরা এখান থেকে জানতে পারি যে এই যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটিটা যেটা বের করি, যদিও তোমরা জানো তারপরে আরেকবার বলে দিই, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা হচ্ছে মেইনলি হচ্ছে 2 পাই বাই কি টি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। তারপরে আমরা এতটুক জেনেছি যে 1 বাই টি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি স্মল এন, তাহলে ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু এন, এটা হচ্ছে এই স্মল এনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আবার আমরা যদি দেখি যে অনেকগুলো রোটেশন দিচ্ছে, ধরো যে এন রোটেশন দিচ্ছে এবং এন রোটেশন দিচ্ছে টি টাইমে, তো আমরা জানি একটা রোটেশন দিতে যে টাইম লাগে সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে একটা রোটেশন দেয় কত টাইমে সেটাও আমরা বের করতে পারি। সো এই একটা রোটেশন দিবে তাহলে টি বাই এন টাইমে, তাহলে এটাকে আমরা টাইম পিরিয়ড টি বলতে পারবো। সো তাহলে টাইম পিরিয়ডের জায়গায় দেখো এইখানটায় আমরা টি বাই এন যদি বসাই, এখান থেকে আবার শুরু করলাম, ওমেগা হচ্ছে 2 পাই বাই টি, আর টাইম পিরিয়ডের জায়গায় যদি টি বাই এন বসাই তাহলে 2 পাই এই টি বাই ক্যাপিটাল এন, এটা হয়ে যায় 2 পাই ক্যাপিটাল এন বাই স্মল টি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ রোটেশন, কতগুলো রোটেশন দিল, আর টি হচ্ছে কত সেকেন্ডে সেই রোটেশনগুলো দিল, আর টি শুড বি অলওয়েজ ইন সেকেন্ড, টি সবসময় সেকেন্ডে রাখতে হবে। তাহলে তোমরা এই ব্যাপারগুলো একটু বুঝে নাও, ঠিক আছে। এগুলো বুঝে গিভেন ম্যাথসগুলো একটু করে দাও, দরকার হলে আমি হেল্প করব, কোথাও প্রয়োজন হলে কোয়েশ্চেন করতে পারো।